নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধনের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো এই অধ্যায়ের প্রথম পর্বে আমরা এই অধ্যায়ের প্রথম টপিক যোজ্যতা ইলেকট্রন নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকের এই পর্বে আমরা আমার পার্সোনাল বিচারে খুব সম্ভবত এই রাসায়নিক বন্ধন অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক যোজনী বা যোজ্যতা, এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিও ক্যাপশন বা টাইটেল দেখে বুঝতে পারছো বেসিক্যালি কোন বিষয়ের উপর আমরা কথা বলতে যাচ্ছি। তো যারা যোজনী বা যোজ্যতাকে খুব কঠিন একটা টপিক মনে করছো, যারা কেমিস্ট্রি পড়ার সময় এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছ, আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ রকমের হেল্পফুল হতে পারে। শুধুমাত্র ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। বেসিক্যালি আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতাটা কি, কিভাবে তুমি এটাকে ডিফাইন করবা, পাশাপাশি কোন একটা যৌগ দেখে কিভাবে তুমি বুঝতে পারবা কোন পার্টিকুলার মৌলের যোজনী কত। অর্থাৎ তুমি যৌগটা দেখবা, চোখ বন্ধ করে বলতে পারবা এই মৌলটার যোজনী এত। আশা করি পুরো ভিডিওটা দেখার পর তোমার অন্তত এই জটিল কাজটা তুমি সহজ করে শিখতে পারবা। তো প্রথমত আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা বইয়ের 112 নম্বর পৃষ্ঠায় যখন আসবা তখন যোজনী বা যোজ্যতা টপিকটা পেয়ে যাবা এবং এখানে 4 থেকে 5টা যৌগ নিয়ে আলোচনা করেছে। আমি সেই 4-5টা যৌগ নিয়ে অবশ্যই কথা বলবো, পাশাপাশি আমার মন থেকে আমি 2-3টা যৌগ নিয়েও বিস্তারিত আলোচনা করে দিব। তো এই টপিকের শুরুতেই যোজনী বা যোজ্যতা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করেছে, আমরাও বোঝার চেষ্টা করি। প্রথমে লিখেছে, তোমরা ইতিমধ্যে জানো যে মৌলের পরমাণুসমূহ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, এটা তোমরা জানো, আমরা কয়েকবার এই কথাটা বলেছি। বিশেষ করে পর্যায় সারণী অধ্যায়টা যখন পড়েছো তখন এই কথাগুলো বারবার বলা হয়েছে। আর কারা ইলেকট্রন দান করবে সেটাও তোমরা জানো। বিশেষ করে ধাতুগুলো ইলেকট্রন দান করবে আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করবে। আর যখন দুইটা অধাতু মিলে যৌগ গঠন করে, মানে দুটাই অধাতু, তখন ইলেকট্রনটা ভাগাভাগি করে। এ বিষয়ে আমি আর বিস্তারিত কথা বলবো না, যেহেতু আমাদের পরবর্তী টপিকগুলো অলরেডি আসতে যাচ্ছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, তখন আমরা এই কথাগুলো বিস্তারিতভাবে জানতে পারবো। এভাবে পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে। অনুগঠন করার পূর্ব শর্ত হচ্ছে বেসিক্যালি এটা, হয় ইলেকট্রন দান করবে, নতুবা গ্রহণ করবে, নতুবা ভাগাভাগি করবে। ইলেকট্রনের এই দান বা গ্রহণ বা ভাগাভাগি যদি না হয়, আসলে কখনো পৃথিবীতে কোনো যৌগ গঠন হতো না। ইলেকট্রন হয় দান করতে হবে যদি যৌগ গঠন করতে হয় পার্টিকুলার কোনো পরমাণুকে, নতুবা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর না হয় ইলেকট্রন দান বা গ্রহণ যদি কেউ করে না থাকে, অন্তত ইলেকট্রনটা ভাগাভাগি বা শেয়ারিং করতে হবে। আর অনুগঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী বা যোজ্যতা। দেখছো কীভাবে ওরা ইন্ট্রোডাকশান করে একটা প্রসঙ্গ টেনে এনে আমাদের যোজনী বা যোজ্যতার সংজ্ঞাটা দিয়ে দিল। প্রথমে বলল অনুগঠনের সময় বিভিন্ন পরমাণু কী করে, ইলেকট্রন দান করে, নতুবা ইলেকট্রন গ্রহণ করে, নতুবা ইলেকট্রন ভাগাভাগি করে। 3টা কাজ করতে পারে পরমাণুগুলো। হ্যাঁ, ইলেকট্রন দান করতে পারবে, নতুবা গ্রহণ করতে পারবে, নতুবা কি ভাগাভাগি বা শেয়ারিং করতে পারবে। এবং কারা কোন কাজটা করে সেটা আমরা ভালো করে জানি। দান করে ধাতুরা, গ্রহণ করে অধাতুরা, এবং শেয়ারিং করে যখন অধাতু কি হয়, যৌগ গঠন হয়, তখন কিন্তু সেখানে শেয়ারিং হয়। এই 3টা ঘটনা করে কিন্তু বিভিন্ন পরমাণুগুলো একে অন্যের সাথে যুক্ত হয় এবং যৌগ গঠন করে। তো যোজনী বা যোজ্যতার সংজ্ঞা, এটা হচ্ছে আমাদের আসল বিষয়, যোজনী বা যোজ্যতাটা কি। তো সেটার উত্তরে আমরা এক কথা এটা বলতে পারি, কোনো একটা মৌলের পরমাণু যখন আরেকটা পরমাণুর সাথে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে বেসিক্যালি যোজনী বা যোজ্যতা। যোজনী বা যোজ্যতাকে তুমি অনেকভাবে ডিফাইন করতে পারবা, অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারবা, তবে এটাও কিন্তু খারাপ না। এটা কিভাবে বললাম, যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী বা যোজ্যতা। অর্থাৎ একটা পরমাণু যখন আরেকটা পরমাণুর সাথে যুক্ত হবে, সেই ক্ষমতাটা নাকি যোজনী বা যোজ্যতা। এখন এই সংজ্ঞাটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে, বুঝতে কষ্ট হতে পারে। তার জন্য তারা আরও একটা কথা বলে দিল, যোজনী বা যোজ্যতাকে এভাবেও বলা যায়, কিভাবে কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে। কোনো একটি মৌলের একটি পরমাণুর সাথে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে,
সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তুমি দুইভাবেই এটাকে এক্সপ্রেশন করতে পারো। প্রথমটা হচ্ছে কোনো একটা মৌলের একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে বা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা বা প্রবণতা, সেটা হচ্ছে যোজ্যতা বা যোজনী। যোজনী যেটা, সেটাই যোজ্যতা। আবার দ্বিতীয় যে সংজ্ঞাটা দিলে সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু অথবা যত সংখ্যক ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে। আমি একটু এখানে ফ্লোটা দেখাচ্ছি কিভাবে। মনে করি এটা পরমাণু, এই পরমাণুটা যত সংখ্যক ক্লোরিন পরমাণু অথবা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। একটা পরমাণু যতটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে অথবা যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে, সেই সংখ্যাটা হচ্ছে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা। আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে, প্রথমত বলল একটি পরমাণুর সাথে যতটা ক্লোরিন পরমাণু অথবা যতটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, সেই ক্লোরিন পরমাণুর সংখ্যা অথবা হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা হচ্ছে সেই মৌলের যোজনী। মনে করো একটা পরমাণু XYZ, যে কোনো একটা পরমাণু মনে করো 5টা ক্লোরিনের সাথে যুক্ত হলো, কথার কথা 5টা ক্লোরিনের সাথে যুক্ত হলো, 1 2 3 4 5, তার মানে X মৌলের যোজনী হচ্ছে 5। অথবা কোনো একটা পরমাণু X পরমাণু সে কী করলো, 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলো, 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলো, একটা হাইড্রোজেন 2টা 3টা হাইড্রোজেন, তার মানে X পরমাণুর যোজনী হচ্ছে 3। একটা পরমাণু যতটা ক্লোরিন অথবা যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে, সেই সংখ্যাটা হচ্ছে ওই পার্টিকুলার পরমাণুর যোজনী। আবার এখানে আরেকটা প্যাঁচ তারা দিয়ে দিল, আর সবসময় হাইড্রোজেন ক্লোরিন দিয়ে তুমি বিচারটা করলে হবে না। কখনো কখনো কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে, সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে, সেই সংখ্যাটির দ্বিগুণ যতটা অক্সিজেন পরমাণু থাকবে, সেই অক্সিজেন পরমাণুর সংখ্যার দ্বিগুণ হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে যতটা হাইড্রোজেন বা যতটা ক্লোরিন, সেই সংখ্যাটা হচ্ছে ওই নির্দিষ্ট পরমাণুর যোজনী। আর অক্সিজেন যখন যুক্ত থাকবে তখন কিন্তু বিষয়টি একটু ভিন্নভাবে চিন্তা করবা। মনে করো X পরমাণুর সাথে 3টা অক্সিজেন আছে, কথার কথা 3টা অক্সিজেন যুক্ত হলো কোনোভাবে, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি XO3। তখন এই X পরমাণুর যোজনীটা কত, X পরমাণুর যোজনীটা কত, যোজনী হবে এই অক্সিজেন যতগুলো তার সাথে 2 গুণ করলে, যেমন এখানে 3টা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে, তার মানে 3 দুগুণা 6। এই X পরমাণুর যোজনী এখানে হচ্ছে 6। কেন? কারণ কোনো একটা পরমাণুর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তখন অক্সিজেনের নাম্বারটা দেখবা, কতটা অক্সিজেন পরমাণু যুক্ত হলো, সেই অক্সিজেন পরমাণুর সাথে, সেই অক্সিজেন পরমাণুর সংখ্যার সাথে 2 গুণ করলে বা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনীটা তুমি পেয়ে যাবা। আচ্ছা, উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, এরপরে তারা বেশ কিছু উদাহরণ নিয়ে আসছে। তো মূল কথাটাকে আমি আরেকটু হাইলাইটস করে ফেলি, এরপরে উদাহরণ যখন দিব আশা করি তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এরা প্রথমে বলল যে যোজনী বা যোজ্যতাটা কী। আমি অনেকভাবেই যোজনী বা যোজ্যতার সংজ্ঞাটা দিতে পারি, আর এটা খুবই ডিফিকাল্ট টপিক আসলে। এটা ক্লাস 10-এ থাকবে হয়তো, বইটা এখনও তো হয়নি, তোমরা হইলে দেখতে পারবা। এরপরে ইন্টারমিডিয়েটে গেলে সেখানে থাকবে যোজনী যোজ্যতাটা কী। এরপরে কেমিস্ট্রি নিয়ে যদি তোমরা কেউ হাইয়ার এডুকেশন নাও, সেখানেও কিন্তু যোজনী বিষয়টা থাকবে। আসলে খুবই কমপ্লেক্সিভ। হ্যাঁ, আমরা প্রাইমারি লেভেলে যেই ধারণাটা ওনারা দিচ্ছে, এবং আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করছি যাতে করে একটা লাইনও তোমাদের বাদ না যায়, এখানে কোনো কথার ভেতরে যাতে ঘাটতি থেকে না যায়। এই কারণে আমি লাইন বাই লাইন পড়াচ্ছি। আশা করি প্রত্যেকটা লাইন যারা বুঝে যাবা, এই যোজনীর একটা পূর্ণাঙ্গ ধারণা, অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলের যে ধারণাটা সেটা তোমরা পেয়ে যাবা। তো পুরো কথাটাকে একটু হাইলাইটস করছি। যোজনী বা যোজ্যতা হচ্ছে কোন একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। যোজনী হচ্ছে কোন একটা পরমাণু বা কোন একটা মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, এটা হচ্ছে তোমার যোজনী বা যোজ্যতা। তো এরপরে অন্যভাবে বলা যায়, কোন একটা পরমাণু যত সংখ্যক ক্লোরিন বা যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, সেই সংখ্যাটা হচ্ছে ওই নির্দিষ্ট পরমাণুর যোজনী বা যোজ্যতা। এরপরে যদি হাইড্রোজেন এবং ক্লোরিন না থাকে, যদি অক্সিজেন পরমাণু থাকে, কোন একটা মৌলের পরমাণুর সাথে অক্সিজেন যুক্ত হলো, হাইড্রোজেনও নাই ক্লোরিনও নাই, সেক্ষেত্রে যোজনীটা কীভাবে আমরা আইডেন্টিফাই করব? সেক্ষেত্রে কোনো একটা মৌলের পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন থাকবে, সেই অক্সিজেনের সংখ্যার
ডাবল করলে, দ্বিগুণ করলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে ওই পার্টিকুলার মোলের যোজনী। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আপনি শুধুমাত্র হাইড্রোজেন ক্লোরিনের কথা কেন বলছেন? হাইড্রোজেন ক্লোরিন ছাড়া কি আর আসলে পরমাণু নেই? তো তাদের ক্ষেত্রে কিভাবে হিসাবটা হবে? এই ক্ষেত্রে একটা উত্তর বলা যায় শর্টকাট, ক্লোরিনের যোজনী কিন্তু সবসময় এক হয়, জানো? ক্লোরিনের যোজনী সবসময়, পৃথিবী উল্টে পাল্টে যাবে, ক্লোরিনের যোজনী কখন 1 থেকে 2 হবে না। হাইড্রোজেনের যোজনী সবসময় 1, অক্সিজেনের যোজনী সবসময় 2, ঠিক আছে? এখন এই পরমাণুর সাথে যে আমরা ক্লোরিন এবং হাইড্রোজেনের কথা বললাম, হাইড্রোজেন এবং ক্লোরিনের পরিবর্তে আমরা একটা কথা অ্যাড করে দিতে পারি, আসলে একযোজী পরমাণু। একযোজী পরমাণু অর্থাৎ যে পরমাণুগুলোর যোজনী 1, সেরকম পরমাণু যতগুলা যুক্ত থাকবে ততই হচ্ছে ওই পরমাণুর যোজনী। অর্থাৎ এখানে ক্লোরিন বা হাইড্রোজেন না থেকে অন্য কোনো পরমাণু থাকতে পারবে, অসুবিধা নেই, থাকতে পারবে, তবে তার যোজনী 1 হইতে হবে। তো এখানে আমি ফ্লোরিন বলতে পারি, ক্লোরিন না বলে ফ্লোরিনও কিন্তু বলতে পারি, আয়োডিন বলতে পারি, বলা যায়। অর্থাৎ একযোজী পরমাণু হইলে হবে। তুমি যদি ক্লোরিন দিতে ভালো না লাগে বা হাইড্রোজেনের কথা যদি ভালো না লাগে, তুমি আয়োডিন দিতে পারো, এরপরে মনে করো তুমি ফ্লোরিন দিতে পারো। অর্থাৎ একযোজী পরমাণু হইলেই যথেষ্ট, এবং যতগুলো একযোজী পরমাণু থাকবে ওই পার্টিকুলার পরমাণুর যোজনী কিন্তু তত হবে। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের যোজনীটা যেহেতু সবসময় 2 হয়, এই কারণে অক্সিজেনটা যার সাথে যুক্ত থাকবে, তো ওই পরমাণুর সাথে দেখতে হবে অক্সিজেনটা কয়টা আছে। অক্সিজেন যদি 5টা হয়, 5টা স্বভাবত থাকবে না। যদি অক্সিজেন 3টা হয় যোজনী 6 হবে, যদি অক্সিজেন 2টা হয় যোজনী তোমার 4 হবে, যদি অক্সিজেন 1টা হয় যোজনী 2 হবে। অর্থাৎ অক্সিজেনের সংখ্যার সাথে আমরা কি করব, 2টা গুণ দিব। এখন বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসছে বইতে। এখন যোজনী কনসেপ্টটা আমাদের মোটামুটি একেবারে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছি। এবার 2-1টা এক্সাম্পল আলোচনা করলে হয়তো তোমরা বুঝে যাবে। আমি বইয়ের গুলাই আগে আলোচনা করি, তোমরা একটু দেখো। আচ্ছা, প্রথমে যে যৌগটা আনছে সেটা হচ্ছে অ্যামোনিয়া, NH3। নাইট্রোজেন একটি পরমাণুর সঙ্গে, নাইট্রোজেনের একটি পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের 3টি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং নাইট্রোজেনের যোজনী 3। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এই অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। দেখো একটা নাইট্রোজেন, 3টা হাইড্রোজেন, সুতরাং আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। কেউ যদি বলো স্যার হাইড্রোজেনের যোজনীটা কত হবে? নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই কারণে নাইট্রোজেনের যোজনী 3 হলো। কিন্তু হাইড্রোজেনটা কি দোষ করলো? আসলে হাইড্রোজেনের যোজনী একটু আগে বললাম সব সময় সর্বদাই 1 হয়। সো সেক্ষেত্রে হাইড্রোজেন নিয়ে টেনশন করার কিছু নাই। এরপরে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের একটি পরমাণুর সঙ্গে ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং সোডিয়ামের যোজনী 1। সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম একটি মাত্র ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সো সোডিয়ামের যোজনী এক্ষেত্রে 1। আর ক্লোরিনের যোজনী তো সবসময় 1, ওই শর্তের মধ্যে পড়ে যায় হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো যারা আছে এদের সবসময় যোজনীটা 1 হয়। এরপরে সোডিয়াম ক্লোরাইডটা জানলাম। ক্যালসিয়াম অক্সাইড, আচ্ছা এখানে একটু প্রবলেম হতে পারে অনেকের। ক্যালসিয়াম অক্সাইড, দেখো ক্যালসিয়াম পরমাণুর যোজনী কত? প্রশ্ন আসলো পরীক্ষায়, ক্যালসিয়াম পরমাণুর যোজনী কত? অক্সিজেনের যোজনী কত? এখন অক্সিজেনের যোজনী আমরা সবাই জানি 2 হয়। অক্সিজেনের যোজনী সবসময় 2 হবে, যদি ভিন্নতর ব্যতিক্রম কোনো ঘটনা না ঘটে অক্সিজেনের যোজনী সবসময় 2 হবে। এখন ক্যালসিয়ামের যোজনী কত সেটা বোঝার জন্য দেখতে হবে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে। ক্যালসিয়াম পরমাণু একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, আর আমরা জানি অক্সিজেনের সংখ্যা যতটা তার সাথে 2 গুণ করলে ওই পরমাণু যোজনীটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সংখ্যা 1 গুণ 2 সমান 2, তার মানে ক্যালসিয়ামের যোজনী 2 হবে এই ক্যালসিয়াম অক্সাইডে। এরপরে দেখো আবার কিছু কিছু মৌলের নিচের দিকে একটা নোটেশন করার মতো কথা আছে। আবার কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, যেমন আয়রন, এর 2টি যোজনী আছে। আচ্ছা, এই বিষয়টা আসলে খুবই কমপ্লেক্সি, এটার জন্য মনে হয় একটু সময় নেওয়া উচিত। এই ভিডিওতে যদিও আমি এই পরিবর্তনশীল যোজনী নিয়ে বেশি কথা বলবো না, যদি তোমরা চাও কমেন্ট সেকশানে জানাতে পারো, এই পরিবর্তনশীল যোজনীর উপর আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব, ঠিক আছে? তো তারপরও এখানে যে 2টা যৌগ আছে, এই 2টা যৌগের আলোকে একটু এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করি। এখানে 2টা যৌগ আছে, একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এখন বলতেছে তারা আয়রনের 2টা যোজনী আছে, কিভাবে আছে সেটা একটু দেখি। প্রথম হচ্ছে FeCl2 এবং FeCl2 যৌগটার নাম হচ্ছে তোমার ফেরাস ক্লোরাইড, FeCl2,
এই যৌগটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এবং আরেকটা যৌগ আছে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড দুইটার মধ্যেই কিন্তু ফেরাম আছে, ফেরাম বলতে আয়রন, এবং ক্লোরিন আছে। তারপর এটার মধ্যে ফেরাম আছে, ক্লোরিন আছে, কিন্তু একটার মধ্যে ফেরামের যোজনী 2, আরেকটার মধ্যে ফেরামের যোজনী 3। তো এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন সেই সকল মৌলের যোজনীটাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন এখানে ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী 2 হবে। এই যে বইতে সুস্পষ্ট করে লেখা আছে, আয়রনের একটি পরমাণুর সঙ্গে 2টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, আয়রনের একটি পরমাণুর সাথে 2টা ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, এই জন্য ফেরামের যোজনী 2। আবার দ্বিতীয়টাতে দেখো, আয়রনের একটি পরমাণুর সঙ্গে 3টি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে, এই কারণে আয়রনের যোজনী 3। এই যে দেখো, একটা ফেরামের সাথে বা একটা আয়রনের সাথে, আয়রন আর ফেরাম কিন্তু একই, আয়রনটাকে ল্যাটিন ভাষায় ফেরাম বলা হয়, ফেরাম। তো আয়রনের যোজনী 3 হবে, কারণ এই ফেরামটা 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য ফেরিক ক্লোরাইড, এই যৌগটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডে ফেরামের যোজনী 3, আর এই যৌগের মধ্যে ফেরাস ক্লোরাইডের মধ্যে ফেরামের যোজনী 2। অর্থাৎ যতটা ক্লোরিনের সাথে যুক্ত হবে ওই পার্টিকুলার মৌলের যোজনী তত হবে। আচ্ছা, এবার কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী 2 ও 3। তাহলে কোনো একটা মৌলের যখন একাধিক যোজনী থাকবে, একটা মৌলের যখন একাধিক যোজনী থাকবে তখন সেই যোজনীগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে, যেমন এখানে ফেরামের 2টা যোজনী ছিল, ফেরামের 2টা যোজনী, একটা হচ্ছে 2 আর একটা 3, তাহলে এই যোজনীগুলোকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। এবং যে পরমাণুগুলো এই ধরনের যোজনী প্রদর্শন করে, যেমন এক্ষেত্রে ফেরাম কিন্তু করেছে, শুধু ফেরাম করে বিষয়টা এমন না, আরও অনেকেই করে। যেমন আমি যদি কয়েকটার নাম নিয়ে আসার চেষ্টা করি, যেমন সালফারের কথা বলা যায়, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী কিন্তু 4। তোমরা জানো সালফার 2টি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই জন্য যোজনী হচ্ছে 2 দুগুণে 4। এরপরে SO3 সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ, এখানে সালফারের যোজনী দেখো কত, 3টে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, 3 দুগুণা 6। এভাবে সালফারের যোজনী কিন্তু 2ও আছে। এভাবে অনেকগুলো পরমাণু আছে পিরিয়ডিক টেবলে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, তো এই ধরনের যোজনীগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আর যে সকল মৌল এই পরিবর্তনশীল যোজনীটা প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনকারী মৌল। অর্থাৎ যারা দেখায়, যাদের একাধিক পরিবর্তনশীল যোজনী আছে, যাদের একাধিক যোজনী আছে, সেই সকল মৌলগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী মৌল। আর যোজনীগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তো এরকম সংখ্যা যেগুলো আছে সেগুলো তোমরা পরে জানতে পারবা যদি আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি। আর আমি বলছিলাম ভিডিওর শুরুতেই আমার মন থেকে 2-1টা পরমাণু দেওয়ার চেষ্টা করব, যৌগ দেওয়ার চেষ্টা করব, এবং যেখান থেকে তোমরা যোজনীগুলো আইডেন্টিফাই করবা। তো সেরকম একটা যৌগ দিতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা যারা পুরো ভিডিওর কনসেপ্টটা বুঝতে পারছো তারা অবশ্যই বলতে পারবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে অ্যালুমিনিয়ামের যোজনী কত। তো অ্যালুমিনিয়ামের যোজনী আসলে কত হবে সেটা ডিপেন্ড করবে কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে। দেখো 3টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, এই কারণে অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। এবার ক্লোরিনের যোজনী কত, তো সেটা আমরা জানি ভালো করে, ক্লোরিনের যোজনী সবসময় 1 হয়। এরপর আমরা আরেকটা যৌগ লিখতে পারি ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5। এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। যদি বলা হয় এই যৌগের মধ্যে ফসফরাসের যোজনী কত, আমরা নিঃসন্দেহে বলে দিব ফসফরাসের যোজনী হচ্ছে 5। কেন 5? কারণ ফসফরাস 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। যতগুলো পরমাণুর সাথে যুক্ত হবে কোন একটা পরমাণু, সেই পরমাণুর যোজনী হবে তত। যতগুলো ক্লোরিনের সাথে, অথবা যতগুলো হাইড্রোজেনের সাথে, অথবা যতগুলো ফ্লোরিনের সাথে, অথবা যতগুলো ব্রোমিন বা আয়োডিনের সাথে, যত সংখ্যকের সাথে যুক্ত হবে ওই পার্টিকুলার পরমাণুর যোজনী তত হবে। আবার আমরা যদি অক্সিজেন দিয়ে 2টা দেখাই, যেমন কার্বন মনোক্সাইড CO, এখানে কার্বনের যোজনী কত, যেহেতু একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে কার্বনের যোজনী এখানে 2। যদি বলি কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে কার্বনের যোজনী কত, এখানে আমরা বলতে পারি কার্বনের যোজনী 2 দুগুণা 4। এভাবে আমরা যে কোনো যৌগ থেকে কোন একটা পার্টিকুলার পরমাণুর যোজনীটা নিমিষে বের করতে পারবো। তো
তো তোমরা যারা পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো তাদের জন্য একটা ছোট্ট টাস্ক আমি দিচ্ছি, ছোট্ট একটা কাজ তোমরা করবা। মিথেন CH4, মিথেন CH4-এ কার্বনের যোজনী কত, একটু কমেন্টস করে জানাবা। আবার বলতেছি, মিথেন যে যৌগটা আছে, হ্যাঁ, এই মিথেন যৌগের মধ্যে কার্বনের যোজনী কত হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবা। তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা পুরো ভিডিওটা দেখেছো। এবং এই যোজনী টপিকটা, এই যোজনী টপিকের উপর মোটামুটি 100% ধারণা কাদের কাদের হয়ে গিয়েছে সেটা আমি বুঝতে পারবো, এবং এটা আমি খুবই খুশি হব যারা এই পুরো ভিডিওটা দেখেছো এবং যোজনী টপিকের উপর মোটামুটি ধারণা হয়েছে বলে মনে হচ্ছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবা এই মিথেনের মধ্যে কার্বনের যোজনীটা কত। এখনই এই মুহূর্তে তোমরা কমেন্টস করে জানাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে তোমাদের 9-এর বইতে যোজনী টপিকটা দিল, এখানে কিন্তু কোনো একটা যৌগ থেকে কোনো একটা পরমাণুর যোজনী কিভাবে বের করতো সেটা শিখিয়েছে, কিন্তু একটা পরমাণুর ইন্ডিভিজুয়াল যোজনী কত যৌগ দেখা ছাড়া কিভাবে বলবা সেটা কিন্তু শেখায়নি। তো যেহেতু শেখায়নি সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি না, আমরা নেক্সট কোনো সময় সেই ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে কথা বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।